আহ, তাহলে শুরু করি। সো আজকে আমরা গত ক্লাসে কিছু জিনিস একটু ওভারভিউ দিব, ওইটার পরে আবার আজকের টপিকসে আলোচনায় চলে যাব। তো আমরা সফটওয়্যারটা ইনস্টল এখন করতে পারি, সফটওয়্যারের কোথায় গিয়ে আছে সেটাও জানি। তো আমাদের প্রথম যে কাজটা হবে, ফাইল থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করা। সো নিউ প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবো, আগে যদি থাকে তাহলে এখান থেকে ওপেন করতে পারবো। সো নিউ প্রজেক্টে গেলাম। তো নিউ প্রজেক্টে যাওয়ার সাথে সাথে এখানে আমরা আমাদের নামগুলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখানে আমরা একটা নাম লিখে রাখবো। আর এগুলো নিয়ে গত ক্লাসে কথা বলছি, লোকেশন কোথায় কি কিভাবে। আর ফোল্ডার ম্যানেজমেন্টের বিষয়টাও বলে দিছি, একটা ফোল্ডারের মধ্যে রাখার চেষ্টা করবেন, এগুলো যেন সব ঠিকঠাক থাকে। এখানে আহামরি খুব বেশি চেঞ্জ আমাদের প্রয়োজন হবে না। আমরা জাস্ট এখান থেকে লোকেশনটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন ওকে করে চলে আসতেছি আমাদের মেইন যেই কাজটা করব সেখানটা চলে আসতেছি। সো ওই যে বললাম, যেহেতু আমি ভার্সন চেঞ্জ করছি, সো আমার একটু ল্যাগ করতে পারে, আরও নেট প্রবলেম। সো সব মিলিয়ে আপনারা একটু হয়তো বা দেখবেন একটু পরে, তো এইটুকু আজকে একটু স্যাক্রিফাইস করতে হবে। তো এটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলছি। আমাদের মেনু বার আছে, এখানে ওয়ার্ক স্পেস প্যানেল আছে, সোর্স প্যানেল আছে, প্রজেক্ট প্যানেল আছে, টুলস প্যানেলটা আছে এখানে। তারপর টাইমলাইন আছে, এই পাশে আমাদের অডিও প্যানেল আছে, আর এইখানটায় আছে হচ্ছে প্রোগ্রাম প্যানেল। সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি ওয়ার্ক স্পেস বা ইন্টারফেস। তো এইখান থেকে আমরা ওয়ার্ক স্পেসের যেই সেটিংটা আছে, আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর, আরও এই ধরনের সফটওয়্যার, আফটার ইফেক্ট, এই ধরনের সফটওয়্যারগুলোতে আমরা মোটামুটি দেখেছি যে বিভিন্ন ধরনের ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করা হয়। তো আমরা সেই একই ধারাবাহিকতায় আমরা হচ্ছে এই আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রোতে এই এডিটিং যে ওয়ার্ক স্পেসটা আছে, এই এডিটিং ওয়ার্ক স্পেসটায় রেখে আমরা মোটামুটি কাজ শুরু করব। তো এটা আপডেট ভার্সনে এরকম বাইরে থাকতে পারে, ব্যাকডেটেড ভার্সনে যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে এডিটিং আছে, সেই এডিটিংটা রেখে আমরা কাজ করব। প্রয়োজন মতো পরেরগুলোতে আমরা চলে যেতে পারবো। সো এই অবস্থায় আমরা একটা সিকোয়েন্স তৈরি করা দেখেছিলাম। তো সিকোয়েন্সটা আমরা চাইলে তৈরি করে সেখানে সবগুলো ভিডিও নিয়ে কাজ করতে পারি, অথবা আমরা কোনো একটা ভিডিওর ভিতরে যে মেকানিজম, ডাইমেনশন, যেই ফ্রেম রেট আছে সেগুলোকেও একটা সিকোয়েন্সে কনভার্ট করে কাজ করতে পারি। তো সেটা ডিপেন্ড করে আপনার উপর, এবং আপনি যখন ফুটেজ নিয়ে কাজ করবেন সেই ফুটেজগুলোর উপরে। তো সিকোয়েন্স তৈরি করার ক্ষেত্রে আমরা এই প্রজেক্ট প্যানেলে আসলে এই কর্নারের দিকে এই টুলস, এই প্রজেক্ট প্যানেলটা যদি কলাপস থাকে, মানে সংকুচিত থাকে, তাহলে আপনি হয়তোবা দেখবেন না এই এই ধরনের একটা আইকন এই কর্নার থাকে। তো সেটাকে যেটা করবেন, এক্সপ্যান্ড করে নেবেন, লাইক এরকম থাকতে পারে। তো এই প্যানেলটাকে ধরে একটু হাতের ডান দিকে যতটুকু এক্সপ্যান্ড করলে ওইটা বের হয়, ততটুকু করলে আপনি এটা দেখতে পাবেন। তো এখানে নিউ আইটেম আছে, এখানে ক্লিক করলেই দেখবেন সিকোয়েন্স আছে। সিকোয়েন্সে ক্লিক করলে আপনি আপনার মতো সিকোয়েন্স এখান থেকে পছন্দ হলে প্রিসেট থেকে নেবেন, না হলে সেটিংয়ে এসে একটা প্রিসেট নেওয়ার পরে কাস্টমে গিয়ে নিজের মতো এডিট করে নেবেন। তো এইভাবে করে আপনি একটা সিকোয়েন্স তৈরি করবেন। আর এর বাইরে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমাদের কোনো ভিডিও যদি প্রয়োজন হয়, তাহলে সেই ভিডিওর ফোল্ডারটা আমরা চলে যাব। ধরুন আমি এখান থেকে কিছু ফুটেজ ধরুন আমি নিচ্ছি। সো এই ফুটেজটার মধ্যে যেই ধরনের মেকানিজম, যেই ধরনের ডাইমেনশন, যেই ধরনের যাই আছে সেটা নিয়ে আমরা সিকোয়েন্স তৈরি করব। তো এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে এইভাবে এনে ড্রপ করে প্রজেক্টে ছেড়ে দিতে পারি, আগের মতোই ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আর এর বাইরে হচ্ছে এই প্রজেক্ট প্যানেলে আমি ডাবল ক্লিক করে আমি আমার ফোল্ডার থেকে ক্লিক করে এভাবে নিয়ে আসতে পারি। সো এটা একটা বিষয়। অথবা কন্ট্রোল আই ইম্পোর্ট, অথবা ফাইল থেকে ইম্পোর্ট, যেভাবে চান সেভাবে আপনারা নিয়ে আসতে পারেন। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি আনেন, আপনি ফোল্ডার সহ আনতে পারবেন এবং অনেকগুলো ভিডিও আনতে পারবেন। এইটা আসলে আপনাকে খুব হেল্প করবে। তো আমি এখান থেকে ধরেন প্রথম থেকে 3টা ভিডিও নিয়ে আসলাম, এখান থেকে ড্র্যাগ করে একবারে ফেলে দিলাম, চলে আসলো। সো এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেলে ফাইলগুলো বা আমাদের যেই কাজের যে জিনিসগুলো লাগবে রিসোর্সগুলো, সেগুলো আমরা নিয়ে আসতে পারি।
এখন আমরা যে কোনো একটা ভিডিও দিয়ে সিকোয়েন্স তৈরি করতে পারি। তো ওই ভিডিওটাকে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমরা এই সোর্স প্যানেলে ওই ভিডিওটা আমরা দেখতে পাই। তো ওই ভিডিওটায় আমরা যদি কোনো নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করতে চাই তাহলে এখান থেকে সেটাকে কন্ট্রোল করতে পারবো, অথবা ভিডিওর মধ্যে ফুটেজের মধ্যে হচ্ছে আপনার ভিডিও ফুটেজ থাকতে পারে, অডিও ফুটেজ থাকতে পারে, বা অডিও থাকতে পারে। তো অডিওটাকে যদি আলাদা করে আনতে চাই সেক্ষেত্রেও এখান থেকে কন্ট্রোল করতে পারবো এই সোর্স প্যানেল থেকে। যেমন ধরুন এই সোর্স প্যানেলে আমরা সিটিআই নামে একটা বিষয় বা সিটিআই নামে একটা যেই জিনিস আছে সেটা দেখতে পাচ্ছি। এটাকে যখন আমি মুভ করতেছি তো ওই ফুটেজটার কোথায় কি আছে এটা মুভ হচ্ছে। তো এখন ধরুন আমি এই ফুটেজটার এইখান থেকে আমি এই ভিডিওটা নিব। তো আমি সিটিআইটা এখানে নিয়ে গেলাম, নিয়ে আমি কিবোর্ড থেকে যদি আই প্রেস করি তাহলে এটা ইন পয়েন্ট সেট করে দিল। অথবা আমি যদি এটাকে চাই যে না আমি আই বাটন প্রেস করব না, জাস্ট এখান থেকে নিয়ে এই একটা আইকন আছে এইটাকে ক্লিক করেও সেই আই এর কাজ করা যাবে, মানে মার্ক ইন। তাহলে এখান থেকে আমি ফুটেজটা নেওয়ার জন্য প্রস্তুত। এখন কতটুকু পর্যন্ত নিব, ধরলাম এতটুকু পর্যন্ত। তাহলে এখানে গিয়ে ও প্রেস করব অথবা মার্ক আউট এই অপশনটাই ক্লিক করব। তাহলে আমার এতটুকু ফুটেজ মোটামুটি বলতে পারেন যে ট্রিম হয়ে গেল। তো এতটুকু ফুটেজ আমি নিয়ে আসতে পারি। এখন আমি যদি চাই যে ফুটেজটার সাথে অডিও আসবে, তাহলে এই যে ডিসপ্লেটা আছে মানে সোর্সে যে ইমেজটা দেখাচ্ছে এই ইমেজটাকে ধরেই আমি একবারে এই টাইম লাইনে ফেলে দেব। আর যদি এমন না হয় তাহলে এইখানে দুইটা অপশন আছে, একটা রিলের মতো আর একটা অডিওর ইকুয়ালাইজারের একটা আইকন। সো এইখানে আমরা যেই জিনিসটা চাই, অডিও চাইলে অডিও, ভিডিও চাইলে ভিডিও, সেটাকে ড্র্যাগ করে আমি এখানে ফেলে দিতে পারি। তাহলে একটা জিনিস আমার চলে আসবে। তাহলে আমি আপাতত ধরেন ভিডিওটাকে এনে এখানে ফেলে দিচ্ছি। সো নাও আমার শুধু টাইম লাইনে ভিডিওটা চলে আসলো। তো এটা সোর্স প্যানেলের খুব ভালো একটা জিনিস। এর বাইরেও আরও অনেক কাজ আছে, সেটা হয়তো আস্তে আস্তে আপনারা দেখবেন। যেমন আমি সেকেন্ড ফুটেজটা আবার যদি একটু ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলাম তো ওইটা সোর্স প্যানেল চলে আসলো। দেন আমি যদি চাই যে না আমি এটাকে এইখান থেকে বাকি ফুটেজটা নিব, তো এখানে ইন পয়েন্ট সেট করলাম, বাকিটা আমি নিয়ে নিব। তো এখন আমি চাচ্ছি যে আমার অডিও ভিডিও দুইটাই আসবে, তাহলে আমি এটাকে ধরে এই টাইম লাইনে চলে আসবো। টাইম লাইনে চলে আসলে দেখবেন এটা একটু জুম করে দেখবেন, এটা দুইটা মানে দুইটা লেয়ার তৈরি করছে বা দুইটা স্তর চলে আসছে। তো উপরেরটা হচ্ছে ভিডিও, নিচেরটা হচ্ছে অডিও। তো এটা হচ্ছে একসাথে আপনি যদি দুইটা আনতে চান। আর যদি সিঙ্গেল আনতে চান তাহলে এইখান থেকে ভিডিওটা ধরে এই ভিডিও ট্র্যাকে ছাড়তে হবে। তো ভিডিও ট্র্যাকটা বোঝার জন্য যারা নতুন আছেন তারা এখানে লেখা দেখবেন ভি আর হচ্ছে এ। তো এ হচ্ছে অডিও, ভি হচ্ছে ভিডিও। সো সেই ক্ষেত্রে আপনি যখন ভিডিওগুলো নিয়ে আসবেন তো ভিডিওগুলো এই ভিএল লেয়ারগুলোতেই থাকবে আর অডিওগুলো এর লেয়ারে থাকবে, ঠিক আছে। আর এখানে তিনটা লেয়ার ডিফল্ট আকারে থাকে। সেক্ষেত্রে আপনি যদি আরও লেয়ার নিতে চান, এটা লেয়ার বলবো না, এটাকে আমরা আসলে ট্র্যাক বলবো। যেহেতু ভিডিও নিয়ে কাজ করব লেয়ার বলবো না, আমরা এটাকে ট্র্যাক বলবো। সো ভিডিও ট্র্যাক, অডিও ট্র্যাক। সো এই ট্র্যাকগুলো যদি আপনি বাড়াতে চান তো সেক্ষেত্রে এই ট্র্যাকের এইখানে রাইট বাটন ক্লিক করলেই দেখবেন এখানে লেখা আছে অ্যাড ট্র্যাক। সো অ্যাড ট্র্যাক, ডিলেট ট্র্যাক, এই ট্র্যাকের মাধ্যমে আপনি কি করতে পারবেন, ট্র্যাকগুলো অ্যাড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে অডিওতে আসলে অডিও ট্র্যাক অ্যাড করতে পারবেন, এখান থেকে অডিও ট্র্যাক অ্যাড করতে পারবেন। তো এভাবে অ্যাড করে নেবেন। তো আমি অডিওটা নিয়ে আসতেছি, অডিওটাকে শুধু অনলি অডিওটাকে ড্র্যাগ করে এই যে দেখেন অডিও লেয়ারে ফেলে দিচ্ছি। তো এটা নিয়ে যদি উপরে যাই তাহলে কিন্তু আসবেন। অনেকের হয়তো বা বাসায় কাজ করতে গেলে বলবেন যে ভাইয়া আমি তো ওইটা এখানে ছাড়তেছি, আসতেছে না। তো বিষয়টা হচ্ছে যার ট্র্যাকে তাকেই ছাড়তে হবে, তাহলে আসবে। সেটা হইতে পারে নিচে উপরে যে কোনোটা। তো এইভাবে আমরা ফুটেজগুলো নিয়ে আসতে পারি। তাহলে আমরা ফুল সেটআপ বুঝতে পারলাম যে কীভাবে এইভাবে আমাদের ভিডিওগুলো নিয়ে এসে সুন্দরভাবে সাজাতে পারবো। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ফুটেজগুলো সেটআপ করার খুব সুন্দর একটা নিয়ম, এখানে সাজায় ফেলবো। তো আমি একটা কাজ করি, আমি বড় বড় ভিডিও যেগুলো আছে সবগুলো কি একসাথে নিয়ে আসি, কাটাকাটি না করে আমি পুরোটা ভিডিওই নিয়ে আসলাম, তারপরে এখানে এসে আমরা কাটাকাটি করব। তো
তো সবগুলো ভিডিও আমি এভাবে ধরে ধরে নিয়ে আসলাম, সিলেক্ট করেও আমরা নিয়ে আসতে পারতাম, আমি জাস্ট এভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম। তো ফুটেজ আনার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ফুটেজের মধ্যে হচ্ছে আমাদের শুধু অডিও আছে, আর বাকি দুইটাই কিন্তু এই নিচের লেয়ারটা নেই। তো এই ক্ষেত্রে আমরা যদি এখন চাই যে অডিও লেয়ারটাকে ডিলিট করে ফেলবো, তো যেহেতু আমরা ওখান থেকে সোর্স প্যানেল থেকে আনি নাই, সোর্স প্যানেল থেকে ইন্ডিভিজুয়াল আনি নাই, সো এখন যেটা করতে হবে অডিও লেয়ারটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আনলিঙ্ক করতে হবে। তো আনলিঙ্কে ক্লিক করলে আমাদের ভিডিওটা আনলিঙ্ক হয়ে যাবে। তো আনলিঙ্ক হলে দেখবেন অডিও ভিডিও দুইটা আলাদা আলাদা জায়গায় হয়ে গেছে, আলাদা আলাদা জায়গায় এটা মুভ করতে পারবেন আপনি, যখন তখন এটাকে যে কোনো জায়গায় নিতে পারবেন। আপনি চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিটও করে দিতে পারবেন। এটা হচ্ছে আনলিঙ্ক করার পরে। ইভেন আপনি যদি চান যে না আমি আনলিঙ্ক করে ফেললাম, সেক্ষেত্রে আবার লিঙ্কও করা পসিবল। যেমন এই দুইটাকে আবার সিলেক্ট করে ওই যেখানে আনলিঙ্ক করছেন সেখানে আবার লিঙ্ক হয়ে যাবে। তো এইটা করে আপনি ডিলিট করে দিতে পারেন। আর এর বাইরে আবার হচ্ছে আপনি যদি মনে করেন যে না আমার ডিলিট করতে হবে ফুটেজটা, তো সেই ক্ষেত্রে আবার আনলিঙ্ক করতে হবে না। যদি এমন হয় যে আমি আনলিঙ্ক করব, মানে আমি চাচ্ছি ফুটেজটা রেখে দিতে, যে অডিওটাও থাকবে ভিডিওটাও থাকবে কিন্তু ডিলিট হবে না, তো সেই ক্ষেত্রে আনলিঙ্ক করে রেখে দেন। আর যদি ডিলিটের প্রয়োজন হয় তাহলে আনলিঙ্ক না করে আপনি অল্টার ধরে যে কোনো একটা ফুটেজে ক্লিক করলে সেই ফুটেজটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট হবে, শুধু অল্টার ধরে, দেন আপনি চাইলে ডিলিট করতে পারেন। এইটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে আপনি খুব ইজিলি করতে পারবেন। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ফুটেজগুলো এখানে এনে এই কাজটা কীভাবে করবেন সেটা। আর সিটিআই তো আমরা অলরেডি জানি সিটিআই সম্পর্কে, আর এখানে বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলো আসলে খুব বেশি জানাশোনার দরকার হবে না, এগুলো বেসিক জিনিস, নামের সাথে কাজ আছে। যেমন প্রথমটা হচ্ছে যে আইকনটা আছে এটা হচ্ছে মার্কার। মার্কার মানে আপনি কোথায় কি কাজ করবেন সেটা বারবার এসে খুঁজে বের করা, টাইম দিয়ে সার্চ করা, সেটা আপনার জন্য অনেক সময় হয়তো বা প্যারা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি চাইলে একটা জায়গায় মার্ক করে করে কাজ করতে পারেন, যেখানে আমি কাটিং করব এতটুকু জায়গাতে, এখানে আমি হচ্ছে কোনো ফুটেজ অ্যাড করব, এখানে আমি কোনো স্পেশাল ইফেক্ট দিব, এগুলো আপনি চাইলে মার্কিং করে রাখতে পারেন। আরও অনেক বিষয় আছে, সেটা হচ্ছে এই মার্কার। ক্লিক করলেই চলে আসবে, আবার ক্লিক করলে ওইটার উপরে রাইট ক্লিক করলেই দেখবেন ডিলিটের অপশন আসে, অথবা এম প্রেস করলেও হবে। আর এর বাইরে আবার যেটা আছে ওই যে ইন আর আউট আছে, এইটা এখানেও আছে। আর এরপরে হচ্ছে পুরো টোটালসটাকে হচ্ছে আমি মানে একবারে প্রথম অংশে যাওয়ার জন্য, একবারে শেষের অংশে আসার জন্য এই যে শিফট ও আছে আর শিফট এন আছে। আর এরপর হচ্ছে এই আমরা যখন প্লে করব সেটা এক স্টেপ করে ব্যাকে প্লে করতে চাইলে এটা, এক স্টেপ করে সামনে প্লে করতে চাইলে এটা এক ফ্রেম। তো ওইটা আমরা শর্টকাট দিয়ে করি, কিবোর্ডের লেফট রাইট যে অ্যারো আছে ওগুলো দিয়ে করি। আর মাঝখানেরটা হচ্ছে ভিডিও প্লে করার অপশন বা বাটনটা, এটা আমরা নর্মালি কিবোর্ডের স্পেস বার প্রেস করেও করতে পারি। আর এর বাইরে এই জিনিসগুলো হয়তো বা নাও এখানে পেতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন এই কর্নারে দেখবেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনাকে ইজি অ্যাক্সেসের জন্য কিছু বাটন তারা দিয়ে দেবে। আপনি আপনার প্রয়োজন মতো এখানে কিছু বাটন অ্যাড করে নিতে পারেন, যে কোনো একটা বাটনে ক্লিক করে ওকে করে দিবেন, সেটা এই প্রোগ্রাম প্যানেলের নিচে অ্যাড হয়ে যাবে। আপনি আপনার মতো করে কাজ করতে পারেন, যেমন কোনো জিনিসের সাথে সোর্স করবেন, লুপ আকারে চালাবেন, স্ক্রিনশট নেবেন, এই যে ক্যামেরার আইকন আছে, বা রেকর্ড করতে চাচ্ছেন, আরও এই ধরনের অনেক কিছু আছে যেটা শর্টকাট এখান থেকে আপনি বাটন আকারে পাবেন। এই জিনিসটা এই অ্যাড আইকন থেকে অ্যাড করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের এখানের মেইন ভিউটা। আর এখানে আরেকটা বিষয় আছে, এই বিষয়টা হচ্ছে আপনারা প্রফেশনালি কাজ করতে গেলে একটু বেশ ভালো রকমের প্যারায় পড়বেন। সেটা হচ্ছে এখানে ভিএ আছে, কিন্তু দেখবেন স্পেশালি একটা দুইটা ভি আর এর ট্র্যাকে ব্লু হয়ে আছে। এই ব্লুটা হচ্ছে আপনি যখন কোনো কিছু পেস্ট করবেন, কপি করবেন, যেই ট্র্যাকে এই ব্লু অপশনটা থাকবে সেই ট্র্যাক থেকেই আসলে কপি পেস্ট হবে। যদি অন্য কোনো ট্র্যাকেও আপনি পেস্ট করতে চান সেক্ষেত্রে ওই যে ট্র্যাকে ব্লুটা সিলেক্ট হয়ে থাকবে সেই ট্র্যাকেই এটা পেস্ট হবে। আবার এমন হতে পারে যে আপনি চাচ্ছেন কাটাকাটি করছেন, নেক্সট যেখানে কাটছেন সেটা শর্টকাট দিয়ে যাবেন, সেটা কিন্তু ওই উপরের ট্র্যাকগুলোকে ফলো করবে না, করবে যেটা সিলেক্ট আছে।
তো সাধারণত এই ট্র্যাকে যেই ধরনের শর্টকাট টর্টকাট আরও অনেক কিছু হবে সেটা এই সিলেক্ট থাকা অবস্থায় ওই ট্র্যাকে হবে। তো এটার জন্য আপনি জাস্ট ওই নর্মাল ট্র্যাকটা এইভাবে ক্লিক করলেই ওই ট্র্যাকটা কাজ করার জন্য এখন অ্যাক্টিভ হয়ে যাবে এরকম। যেমন আমি যদি এই ট্র্যাকটা সিলেক্ট করি, এই ট্র্যাকটা এখন অ্যাক্টিভ হয়ে গেল, এখন এই ট্র্যাকের উপরে শর্টকাট টর্টকাট আদার্স জিনিসগুলো কাজ করবে। তো এই বিষয়টা আপনাদের হয়তো বা প্যারা দিতে পারে যে স্যার আমি কপি করছি, আমি চাচ্ছি উপরে ট্র্যাকে পেস্ট করতে, কিন্তু এইখানেই আমার বারবার পেস্ট হয়। তো এই প্রবলেমটা একটু দেখবেন যে এইখানে আপনার এই যে ভিডিও ট্র্যাকটা আছে মানে সোর্স যেটা, সেটা আসলে কোথায় আছে, অ্যাক্টিভ আছে কোথায় এই। আর এর বাইরে এই যে এখানে দেখেন আমি একটা স্লাইডারে স্লাইড করতেছিলাম, এটা হচ্ছে টাইমলাইনের জুম ইন আর আউট করার সবচেয়ে সহজ প্রসেস। আপনি এটাকে ছোট করলে এটা জুম হবে, এটা ছোট করলে বড় করলে এটা জুম আউট হবে, এই ইন হবে। এই যে এটাকে টান দিয়ে যদি কাছে নিয়ে আসি তাহলে ইন হবে, আর একদম যদি বাইরের দিকে চলে যাই তাহলে আউট হবে। আর এর বাইরে হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস আগে যেভাবে করছেন ট্র্যাকগুলো ওইভাবে বড় করে নিতে পারেন। আর নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে জাস্ট নর্মালি ধরেন আমার সিটিআইটা এখানে আছে, সিটিআইটার এইখানে গিয়ে এই সিটিআইটা যেখানে আছে ওই বরাবর গিয়ে মাউসের চাকা যদি ঘুরাই কিবোর্ড থেকে অল্টার ধরে, তাহলে এটা আবার জুম ইন আর আউট হয়। কারণ অনেক সময় দেখা যায় এটা জুম ইন আউট করলাম পুরো জায়গাটা হয়ে যায়, সেক্ষেত্রে সিটিআই বাটনটা ওইখানে নিয়ে অল্টার ধরে ক্লিক করলাম, ওইটা জুম হলো। এইভাবেও আপনি চাইলে করতে পারবেন। এই হচ্ছে আমাদের টোটাল সাধারণ যে বিষয়গুলো সেগুলো। এখন আমরা একটু বেসিক টুলসগুলো নিয়ে আলোচনা করব। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আসলে খুব বেশি টুলস নেই, খুব বেশি টুলস নিয়ে আপনাকে কাজ করতে হবে না। এখানে আসলে ফুটেজগুলো কাটাছেঁড়া, ক্লিপগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করা, কোনটার পর কি আসবে। যেমন আপনারা কেজিএফ মুভিটা দেখছেন, ইভেন কেজিএফ মুভির ছাড়া এখন যেটা বলবো আমাদের যে বাংলাদেশি তুফান তৈরি হয়েছে সেখানেও কিছু এডিটিং দেখবেন। একটা সিন আসতেছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, স্ক্রিনটা কালো হয়ে গেছে। তো ওই কালো হওয়ার পরে কি সিন আসবে সেই যে সাসপেন্স, এই সাসপেন্সে কিন্তু আমরা মুভিটাকে একটু এনজয় করি, যে বন্ধ হয়ে গেল ধাপ করে, হঠাৎ করে একটা মিউজিক এসে ধাপ করে কালো হয়ে গেল সিন, এরপরে ধরেন আর একটা মিউজিক এসে ধাপ করে একটা সিন চলে আসে। তো দিস ইজ গুড ট্রানজিশন। আমরা কোনো ধরনের ইফেক্ট কাটিং ছাড়া এই ধরনের ব্ল্যাক আউট করে হোয়াইট আউট করেও আমরা কোনো ইন্টারেস্টিং গল্প তৈরি করতে পারি। তো এই যে বিষয়গুলো, এগুলোই আসলে মূলত ভিডিও এডিটিংয়ের মূল বিষয়। অডিয়েন্সকে কিভাবে কোন ফুটেজে কোন অ্যাঙ্গেলে ধরে রাখতে পারবেন, এই বিষয়টা। তো এখানে আমাদের প্রথম যে টুলসটা আছে এই টুলসটা হচ্ছে সিলেকশন টুলস। এইসব টুলসের সাথে আপনারা অনেক আগে থেকে পরিচিত। কোথাও মুভ টুলস, কোথাও সিলেকশন টুলস এই নামে থাকে। এর কাজ হচ্ছে শুধু কোনো একটা অবজেক্টকে ডানে বামে মুভ করা। তো এই টুলসটারই আপডেট বা অ্যাডভান্স একটা টুলস আছে যেইটার নাম ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড, ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড। খুবই ইন্টারেস্টিং এবং সময় সেভ একটা টুলস, সময় সেভিং। তো আপনারা প্রিমিয়ার প্রোতে টুলস অল্প পেলেও টুলসের ব্যবহার কিন্তু শর্টকাট দিয়ে খুব বেশি করতে হবে। এখানে শর্টকাট দিয়ে যদি ইউজ না করেন আপনার প্রচুর টাইম নষ্ট হবে। তো যেমন দেখেন এটা শর্টকাট এ, তো আপনি এ প্রেস করে এই টুলসটা এসে কিন্তু আপনি খুব সহজে কাজগুলো করতে পারবেন, নাহলে বারবার এখানে আসো ঝামেলা প্যারা। সো এ প্রেস করবেন। তো ট্র্যাক সিলেক্ট দ্যাট মিনস হচ্ছে ট্র্যাক, আমার যে ট্র্যাকের মধ্যে যে ফুটেজগুলো আছে সেগুলো সিলেক্ট করবে। কিন্তু যেহেতু ফরওয়ার্ড, তাহলে যেটা করবে, সাপোজ আমি এই ফুটেজগুলো কোনো না কোনোভাবে আমি একটু কেটে নিলাম, কিভাবে কাটলাম পরে বলবো, আগে বিষয়টা বুঝি। ধরেন আমার কাছে এই মুহূর্তে 1 2 3 4 5 6টা ফুটেজ আছে, সাপোজ 6টা ফুটেজ আছে। তো এখন আমি এই 6টা ফুটেজকে চিন্তা করলাম আমার কাছে 60টা ফুটেজ আছে, এরকম আরও অসংখ্য 60টা ফুটেজ। এখন আমার মনে হলো যে 10 নম্বর ফুটেজের পরে আমার একটু গ্যাপ দরকার, তাহলে আমি 10 নম্বর ফুটেজ থেকে এই 10 থেকে বাকি 60 নম্বর ফুটেজ পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করব, দেন কিন্তু গ্যাপ করব। আদারওয়াইজ কিন্তু গ্যাপ করা যাবে না, যে একটাকে টেনে দেবো ডান পাশে গ্যাপ হয়ে যাবে, বিষয়টা এরকম মোটেও না। সিঙ্গেল একটাকে টানলে একটা গ্যাপ হবে, যেমন এই পাশে জায়গা আছে, এটাকে টেনে দিলে এইটা এই পাশে চলে যাবে, কিন্তু এইটার এই পাশে তো জায়গা নেই, তাহলে এইটাকে টানলে তাহলে কি হবে, ফুটেজ নষ্ট হবে। যে ফুটেজ নষ্ট হয়ে গেল,
জায়গা হলো। তো তাহলে আমার সমাধানটা কি? তো এই ক্ষেত্রে সমাধানটা হচ্ছে এই ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড, ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড। তাহলে আপনি যদি চান 10 নাম্বার ফুটেজ থেকে 60 নাম্বার ফুটেজ পর্যন্ত সবগুলো একসাথে সিলেক্ট হবে, একসাথে মুভ হবে, এই কাজের জন্য ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড ব্যবহার করবেন। তাহলে ওই 10 নাম্বার ফুটেজে ক্লিক করলে 10 নাম্বার ফুটেজের পরে বাকি ফুটেজগুলো একসাথে সিলেক্ট হবে, একসাথে মুভ হবে। আর না হয় শুধু সিলেকশন টুলসে একটা 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 সিলেক্ট করতে হবে। এটা একটা বিষয়। আর এটার উল্টাটাই হচ্ছে এই যে শিফট এ প্রেস করলে আমরা যে টুলসটা পাবো সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড যেটা। তো এই ব্যাকওয়ার্ড টুলসটা আবার যেটা করে, তাহলে আমি ওই যদি 10 নাম্বারটায় ক্লিক করি তাহলে 10 থেকে 1 নাম্বার পর্যন্ত আসবে, 10 থেকে 10-এর পরেরগুলোয় যাবে না, 10 থেকে 9, 8 এরকম করে আসবে। যেমন আমি এটা ক্লিক করলাম, এটার বাম দিকে যেগুলো আছে সেগুলো সিলেক্ট হলো। তো এটা হচ্ছে সেই টুলস, খুবই কার্যকরী একটা টুলস অনেকগুলো ফুটেজ নিয়ে যখন আপনারা কাজ করবেন। এরপরে যেই টুলসটা আছে এই টুলসটা হচ্ছে রিপল এডিট, রোলিং এডিট, রেট স্ট্রেস। ব্যাকডেটের ভার্সন এই টুলসটা পাবেন না, এই তিনটা টুলস পাবেন। রিপল এডিট টুলসটা যেটা হচ্ছে, এটা শর্টকাটগুলো একটু দেখে রাখেন, এই শর্টকাটগুলো প্রচুর কাজে লাগবে। বি রিপল এডিট, ম্যাক্সিমাম টাইম আমরা এটাই ব্যবহার করি। রোলিং এডিটটা খুব বেশি প্রয়োজন হয় না, তারপরও যদি অনেক বেশি ফুটেজ নিয়ে প্রফেশনাল কাজ করেন সেক্ষেত্রে হতে পারে। রেট স্ট্রেস আর, তো সচরাচর আপনার বি আর আরটা বেশি ব্যবহার হবে। সো বিটার কাজ আসলে কি একটু দেখেন। আমরা নর্মালি ফুটেজ নিয়ে যখন কাজ করি তখন ট্রিমিং একটা বিষয় থাকে। এই ট্রিমিংয়ের বিষয়টা খুব ইন্টারেস্টিং হলেও আপনাকে ছোট একটা প্যারা দেয়। যেমন আমি এই ফুটেজটা একটু ছোট করব, ট্রিমিং বলতে ছেটে কেটে ছোট করা। তা আমি ছোট করলাম, এই সিলেকশন টুলসে থাকা অবস্থায় আমি যদি এই ফুটেজের শেষের প্রান্তে চলে আসি অথবা প্রথম দিকে চলে আসি, সেই ক্ষেত্রে আমার টুলসটা একটা পরিবর্তন আসবে, এটা একটা লাল অ্যারো হয়ে যায়। সো এই অ্যারোটা দিয়ে আমি যদি হাত দিয়ে মানে মাউস চেপে ধরে বাম দিকে চলে আসি তাহলে এটা ট্রিম হয়ে গেল। যেই ফুটেজ ছিল সেই ফুটেজ থেকে একটু কেটে ছেটে অল্প একটা ফুটেজ হয়ে গেল। তো এই যে ফুটেজটাকে আমি ছোট করলাম কেটে, হাতের ডান দিকে কিন্তু একটা গ্যাপ হয়ে গেল। তো এই গ্যাপটাকে বলা হয় রিপল। তো এই রিপলটাকে এডিট করার জন্য, ডিলিট করার জন্য আমার আবার কাজ করতে হয়। যেমন মাউস দিয়ে ক্লিক করব, রাইট ক্লিক, রিপল ডিলিট, অথবা মাউস দিয়ে ক্লিক, কিবোর্ড থেকে ডিলিট। তার মানে একটা কাজ করার জন্য আমাকে 2-3টে স্টেপ ফলো করতে হয়। তো এই সমস্যা থেকে আপনি নিজেকে সেফ বা নিজের সময় বাঁচানোর জন্য ব্যবহার করবেন রিপল এডিট। এই রিপল এডিটের কাজ হচ্ছে আপনি এটাকে একই সাথে ট্রিম করতে পারবেন এবং রিপেলটাও একই সাথে ডিলিট হয়ে যাবে। যেমন আমি এই ফুটেজটাকে সিলেক্ট করে একই আইকন আসে রিপল এডিট এবং সিলেকশন টুলসে গেলে এই ট্রিমিংয়ের ক্ষেত্রে একই আইকন আসে, তবে আইকন একটার রেড আর একটার ইয়েলো। তো ইয়েলোটা যেটা সেটাই রিপল এডিট। তো রিপল এডিটের ক্ষেত্রে আমি যখন এটাকে ট্রিম করে দিলাম তো ট্রিমও হলো, রিপলও ডিলিট হয়ে গেল। দেখেন এই ফুটেজটা কিন্তু ছোট হয়েছে, আর ছোট হয়েছে তার সাথে সাথে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা অটো ডিলিট করতেছে। সো দিস ইজ রিপল এডিট টুলস। আচ্ছা, এরপরের যে টুলসটা আছে এটা হচ্ছে রোলিং টুলস। তো রোলিং এডিট টুলসটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় এরকম যে ধরেন আপনার কাছে, আমি একটু সবগুলো ফুটেজকে একটু ছোট ছোট করে নিই সবার মধ্যে যেন একটু জায়গা থাকে, তাহলে কাজটা আরো ভালো বোঝা যাবে। আচ্ছা, ধরুন আমার কাছে এই যে ভিন্ন ভিন্ন কতগুলো ফুটেজ আছে, এই ফুটেজগুলো আমি সিঙ্গেল সিঙ্গেল ফুটেজ রাখি। সাপোজ এরকম 3টা ফুটেজ আছে, 3টা আলাদা আলাদা ফুটেজ। এখন এই 3টা ফুটেজকে আমি চাচ্ছি যে আমার একটা ফুটেজ আর একটা ফুটেজকে একটু জায়গা ছেড়ে দিবে, মানে
কি বলে ওই যে আমরা রিয়েল লাইফের রোল খাই না, রোলের ভিতরে কিন্তু হচ্ছে আমার জিনিসপত্র ঠিক থাকে। এখন আপনি বাম দিকে দিয়ে যদি হচ্ছে রোল করেন, বাম দিক থেকে কমতে কমতে ডান দিকে চলে যাবে, ডান দিক থেকে যদি রোল করেন ডান দিক থেকে কমতে কমতে বাম দিকে চলে যাবে, অ্যাজ লাইক সেরকম। সো এন প্রেস করলাম, ওই টুলস রোলিং এডিট টুলসটাই গেলাম, নাও গিয়ে আমি এটা দিয়ে সেন্টারে আসবো। তো রোলিং এডিট টুলসটা আর এখানে আরেকটা টুলস আছে স্লিপ টুলস, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আচ্ছা পার্থক্য যখন ওই টুলসটা কাজ শিখবো তখন বলি। তো এটার মেইনলি কাহিনী হচ্ছে আপনাকে মাঝখান বরাবর আসতে হবে, যেখানে আপনি কাটলেন। যদি ফুটেজের মাঝখানে আসেন তাহলে কিন্তু হবে না, যেখানে কাটছেন সেই দুইটা ফুটেজের মাঝখানে আসতে হবে। সিঙ্গেল ফুটেজের মাঝখানে আসলে দেখবেন রেড হয়ে গেছে। তো আর ওই টুলসটা সিঙ্গেল তার মাঝখানে গেলে রেড হয় না, এইটাই হচ্ছে মেজর পার্থক্য। তো এইখানে আমি মাঝ বরাবর এসে হাতের ডান দিকে টান দিচ্ছি, খেয়াল করবেন ডান দিকে টান দিলাম। সো ডান দিকে আমি হচ্ছে রোল করলাম, তাহলে ডান দিক থেকে কমে গেল। মানে বিষয়টা এরকম যে আমি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, তাহলে বাম দিকে কমতে থাকলো, আবার মাঝখান থেকে আমি ডান দিকে যাচ্ছি, তাহলে হচ্ছে বাম দিকেরটা আবার কমতে থাকলো। এরকম বিষয়টা হচ্ছে এই রোলিং এডিটের কাজ। আপনি একটা ফুটেজকে বাড়াবেন, খেয়াল করেন আমার টাইম লাইন ঠিক আছে, ধরেন আমার এইখান থেকে যতটুকু সময় ছিল, সাপোজ আমি যদি একবার সবার শেষে চলে যাই, 8 সেকেন্ড 18 ফ্রেম আমার টোটাল ডিউরেশন। তো এই এতটুকুই ডিউরেশন থাকবে, কিন্তু আমি কি করতেছি যে মাঝখানের ফুটেজটা কম হয়ে গেছে, এটাকে একটু বাড়ায় দিব। তাহলে বাড়ায় যে দিব, টাইম তো এইটাই, তাহলে কমবে কোনটা? তাহলে আমরা বললাম যে না, বাম পাশে যে ফুটেজটা আছে সেটাকে একটু কমিয়ে দাও। তাহলে আমি মাঝখানে এসে বাম পাশের ফুটেজটায় চলে গেলাম। তো এইটা হচ্ছে রোলিং, তাতে যেটা হবে ডান পাশের ফুটেজটা বাড়বে, বাম পাশের ফুটেজটা কমবে। এটা হচ্ছে রোলিং এডিট, ঠিক আছে? এটা হচ্ছে রোলিং এডিট। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে রেট স্ট্রেস। সো রেট স্ট্রেস টুলসটাকে বোঝার জন্য আমি আর একটা ফুটেজ নিয়ে আসি। এখান থেকে একটা ফুটেজ নিয়ে আসি, সেটা হচ্ছে এই কারের দুইটা ফুটেজ আছে, সেই ফুটেজ দুইটা আমরা নিয়ে আসি। তো আমি অডিওটাকে অল্টার ধরে ক্লিক করে ডিলিট করে দিই। এবার হচ্ছে রেট স্ট্রেস। সো রেট স্ট্রেস টুলসটার মূল কাজ হচ্ছে আমরা যে ফুটেজটা নিলাম সেই ফুটেজের যে রেট আছে বা ফুটেজটার যে ডাইমেনশন ডিউরেশন আছে সেটাকে স্ট্রেচ করব। হয় ফুটেজটার ডিউরেশন বাড়াবো, না হয় ফুটেজটার ডিউরেশন কমাবো। হ্যাঁ, তো ডিউরেশন কমাইলে যেটা হবে এটা ফাস্ট হবে, আমরা ওই যে ফাস্ট স্পিডে দেখবো ভিডিওটা চলতেছে। আর যদি ডিউরেশন বাড়ায় তাহলে এটা স্লো মোশন হয়, এটা ট্রিম হয় না, এই টুলস দিয়ে ট্রিম হয় না। ডিউরেশন কমে যায় কিন্তু ওর যে ভিডিওটা ছিল, মানে আমি 2 সেকেন্ডের মধ্যে যা ফুটেজ ক্যাপচার করছি ওই ফুটেজটাই থাকবে, ডিউরেশনটা কমে গেল। তো সেক্ষেত্রে কমে গেলে কি হবে, ফাস্ট হবে, বাড়লে কি হবে, স্লো হবে। তো এই বিষয়টা টুলস ছাড়াও আমরা করতে পারি। মাউসে রাইট ক্লিক করে দেখবেন এখানে লেখা আছে স্পিড ডিউরেশন, এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো সেক্ষেত্রে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটার জন্যই আমরা টুলসে বেশি ব্যবহার করি। প্রবলেমটার সলিউশনটা হচ্ছে এরকম, টুলস দিয়ে করলে দেখতে পারেন যে এখন কতটুকু করলে আমার পারফেক্ট হবে, বারবার ওখানে মান দিতে হবে না। তো এই টুলসটা নিয়ে আমি একদম শেষের প্রান্তে যদি এসে হাতের ডান দিকে একটু টেনে দেই, আগে স্বাভাবিক ফুটেজটা আপনি একটু প্লে করলে আপনারা একটু দেখে নেন যে স্বাভাবিক ফুটেজটা আসলে কিভাবে চলছে। আচ্ছা, অনেকখানি না করে আমি দেখি এই পর্যন্ত, এই যে পরবর্তী ফুটেজ পর্যন্ত রাখি, এই পর্যন্ত রাখি, তাহলে আরো ভালো বোঝা যাবে। সো নাও দেখেন এই ফুটেজটা কিভাবে চলছে, এই যে নর্মাল চলছে, একদম স্বাভাবিক যে ফুটেজের গতি সেভাবে চলছে। এখন এটাকে আমি প্রথমে কি করব, একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি। তো এটাকে আমি একদম কর্নারে এসে আমি আমার হাতের বাম দিকে চলে আসছি, হাতের বাম দিকে চলে এসে একদম কমিয়ে দিলাম। নাও আমার ডিউরেশন কিন্তু কমে গেল, কিন্তু এই ডিউরেশনের মধ্যে কিন্তু আমার ফুটেজ যতটুকু ক্যাপচার ছিল ততটুকু আছে। তো ওইটা কি হবে, কম হয়ে গেল বলে এখন ফাস্ট হবে। দেখেন
নাও সি দেখেন খুব ফাস্ট চলছে। আরও যদি এটাকে কমিয়ে দিয়েই দেখবেন, এটাকে আরও যদি বাম দিকে নিয়ে আসি তাহলে আরও ফাস্ট হবে। দেখেন খুব ফাস্ট হচ্ছে। সো এই টুলসটা দিয়ে কাজ করার মজাই হচ্ছে এটা অপশনের চেয়ে, এই যে এখন আমার ফাস্ট বেশি হবে কম হবে আমি যখন তখন করতে পারবো, কিন্তু ওই মান দিয়ে করলে পরে ওইটা আসলে 90 ডিগ্রি, 90 মানে কত হয়, 100 মানে কত হয়, 50-এ কত হয়, ওইটা আসলে বোঝা একটু ডিফিকাল্ট। এই হচ্ছে বিষয়। আর যদি হাতে ডান দিকে বাড়িয়ে দেই, যা ফুটেজ ছিল তারপরে যদি আরও বাড়িয়ে দেই তাহলে যেটা হবে স্লো হবে। এই যে স্লো, আপনারা মুভিতে অনেক সময় দেখবেন ফাস্ট হয়, স্লো হয়, তো এই টুলসটা দিয়ে সেটা আবার করা পসিবল। যেমন আমি ধরেন স্বাভাবিক ফুটেজটাকে একটু কেটে কেটে আলাদা করছি। সাপোজ আমি এতটুকুকে কেটে আলাদা করলাম, তারপরে ধরেন এখান থেকে এতটুকুকে আমি কেটে আলাদা করলাম, একটু ছোট হবে। হ্যাঁ, আচ্ছা, তো এতটুকু আমি ধরেন একটু কেটে কেটে আলাদা করলাম, দেন ধরেন এইখানে আর একটু কাটলাম, সাপোজ এরকম। তো আমি এখন চাচ্ছি যে আমার প্রথম যে ফুটেজটা আছে সেই ফুটেজটা অনেক ফাস্ট হবে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু ফাস্ট করে দিলাম এইভাবে। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়টা। আর বাকি টুলসগুলো নিয়ে একটু পরে কথা বলবো না, আপাতত এখন আমরা একটু ইম্পর্টেন্ট টুলসগুলো, আর দুইটা ইম্পর্টেন্ট টুলস দেখে আজকে আপাতত এইখানেই রাখি, পরবর্তীতে আরও কথা বলবো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেই টুলসটা আছে এখন সেটা হচ্ছে দেখব রেজর টুল। এই রেজর টুলসটা নর্মালি ফুটেজ কাটাকাটির কাজে ব্যবহার করা হয়। সো এটার শর্টকাট হচ্ছে সি। সো সি ফর রেজর, ব্লেড, আইকনটাও ব্লেড। এটা দিয়ে আপনি ফুটেজের যেখানে ইচ্ছে সেখানে ক্লিক করে কিছুটা সময়ের জন্য একটু নিনজা ফিল করতে পারেন, কাটাকাটি করতে পারেন। এটাই হচ্ছে এই টুলসের কাজ। তবে এই টুলস ছাড়াও এই কাজটা আপনি চাইলে করতে পারবেন অন্যভাবে। সেটা হচ্ছে সিটিআইটা যেখানে চাচ্ছেন সেখানে নিয়ে যাবেন কাটাকাটির জন্য, ওই ফুটেজটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কে দিলে ওই ফুটেজটা কেটে যাবে, স্প্লিট হয়ে যাবে। তো যদি ফুটেজ সিলেক্ট না থাকে তাহলে ওই সিটিআইটা যেখানে যেখানে সেট করলো সবগুলো ফুটেজই স্প্লিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে জাস্ট খেয়াল রাখতে হবে যেখানে আমি কাটতে চাচ্ছি সেই ফুটেজটা কন্ট্রোল কে দিলে কাটবে যেন সিলেক্ট থাকে, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে বিষয়। আর বাকিগুলো কালকে দেখি। আর পেন টুলের কাজ জানি, সো পেন টুল এখানে আগের মতোই আপনি শেপ তৈরি করবেন। সেখানে চেঞ্জ করার জন্য ইফেক্ট প্যানেলে গেলে এখানে ভেক্টর শেপ নামে একটা অপশন পাবেন, এখান থেকে দেখবেন ফিল, স্টক সব আগের মতোই আছে। অপশন একটা বেশি আসবে, সেটা হচ্ছে মাস্ক, সেটা আমরা একটা কাজের মাধ্যমে দেখব। এটা গেল পেন টুলের ব্যবহার। আর এখানে সেই আগের মতো কিছু শেপ তৈরি করতে পারবেন, রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন আছে, আগের মতো শেপ তৈরি করতে পারবেন। আর এইখানে ইফেক্ট কন্ট্রোলসে গিয়ে কালার দিতে পারবেন আগের মতো। তো এটা হচ্ছে শেপ তৈরি করতে পারার বিষয়টা। আর এর নিচে দুইটা টুলস আছে, একটা হ্যান্ড টুল, একটা জুম টুল। হ্যান্ড টুল দিয়ে যেই কাজগুলো আগে করতে পারতেন সেইগুলো করতে পারবেন। যদি এটা একটু জুম থাকে সেই ক্ষেত্রে এটাকে একটু মুভ করে ডানে বামে আপনি নাড়াচাড়া করতে পারবেন। এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। আর জুম টুলের কাজ কি সেটাও তো জানেন, জুম করবেন। এটার জন্য আমরা নর্মালি কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস দিয়ে করতে পারতাম, তো সেটা এখান থেকে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। আর নিচে একটা টুলস আছে, যে টুলসটার নাম হচ্ছে টাইপ টুল। সো এই টাইপ টুলটার বিষয়টা হচ্ছে জাস্ট টেক্সট করে ক্লিক করে টাইপটা লেখা, মানে টেক্সটটা লেখা আর কি। সো সেক্ষেত্রে সিলেক্ট করে কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আপনি এটাকে খুব সুন্দর করে কন্ট্রোল করতে পারবেন। এই যে এখানে প্যারাগ্রাফ, ফন্ট সব কিছুই আছে খুব সুন্দর করেই। এখানে একটা প্যানেলের মধ্যেই আপনি সব কিছু পেয়ে যাবেন, ইভেন ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ, কালার, ট্রান্সফর্ম সবই একটা প্যানেলের মধ্যে পেয়ে যাবেন। দারুণ একটা বিষয় আছে এই টেক্সটের ক্ষেত্রে এখানে। যেটা হচ্ছে টেক্সট প্যানেলটা। তো এর বাইরে আরও অনেক বিষয় আছে, সেগুলো আমরা দেখব। টেক্সটটাকে আরও অনেকভাবে লেখা যায়,
এটাকে আমরা ফাইল নিউ, এখান থেকে লেগেসি টাইটেল, এই টাইটেল অপশনটা দিয়েও আপনারা লিখতে পারবেন। এই লেগেসি টাইটেলটা ব্যবহার আমরা আরেকটা জায়গায় গিয়ে দেখব। এই ব্যবহারটা কেন করবেন এটা ইম্পর্টেন্ট। যারা ব্যাকডেটেড ভার্সন ইউজ করেন তাদের সরাসরি এখানে টেক্সটের এই প্যানেলগুলো নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে টেক্সট শেপ তৈরি করার জন্য এই যে লেগেসি, এই জন্যই বলা হচ্ছে যে লেগেসি ভার্সন বা লেগেসি টাইটেল। সো ব্যাকডেটেড ভার্সনগুলোতে এই অপশনটা আছে, এইখান থেকে আপনারা তখন এই টেক্সট লেখা, শেপ লেখা এইভাবে আপনারা এইখান থেকে করতে পারবেন। তো এই দুইটা জায়গা থেকে দেখা যাবে। তো আমরা একটু রেন্ডারটা দেওয়া দেখি। সাপোজ ফুটেজগুলো এইভাবে রেখে আমি নর্মালি ফুটেজগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি। সাপোজ আমরা এইখান থেকে চাচ্ছি এই ফুটেজটার পরে, ধরেন এই ফুটেজটার পরে ওইটা আসবে, তারপরে এই ফুটেজটা আবার, তারপর ধরলাম এই ফুটেজটা। সো আমরা এতটুকু রেন্ডার দিব, ধরলাম কাটাকাটি করলাম, এতটুকু আমরা রেন্ডার দিব। তো এখন এই রেন্ডার দেওয়ার জন্য আমাকে এখানে ছোট্ট একটা কাজ করে তারপর রেন্ডার দিতে হবে, কারণ এখানে টাইমলাইনটা কিন্তু হিউজ। এত বড় টাইমলাইন যদি রেন্ডার ভুলে হয় তাহলে কিন্তু প্যারা। তাহলে কি করবেন, এই ফুটেজটুকু আগে সিলেক্ট করবেন। এখন যদি এমন হয় যে না আমার অনেক ফুটেজ আছে তার মধ্যে থেকে এই ফুটেজটা, তাহলে শুধু এই ফুটেজটাকে সিলেক্ট করব। এই ফুটেজটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে আই আর ও দিয়ে এটাকে ইন আর আউট করে দেই, তাহলে এতটুকুই রেন্ডার হয়। তো আমার কাছে এই আই ও দেওয়াটা একটু মনে হয় প্যারা, তো এই জন্য আমি কিবোর্ড থেকে স্ল্যাশ বাটন যেটা আছে ওইটা প্রেস করি। তো স্ল্যাশ বাটন প্রেস করার পরে এটা এভাবে সিলেক্ট হয়, তাহলে এতটুকুই এখন রেন্ডার হবে। তো আপনি যদি পুরোটা চান তাহলে পুরোটা সিলেক্ট করবেন, স্ল্যাশ বাটন দিবেন, তাহলে এই পুরোটা রেন্ডার দেওয়ার জন্য রেডি। যাব হচ্ছে রেন্ডার দেওয়ার জন্য আমরা ফাইল থেকে এক্সপোর্ট থেকে মিডিয়া, কন্ট্রোল এম। তো এই কন্ট্রোল এম দিলে যেই ইন্টারফেসটা আসবে এইটাই আফটার ইফেক্টের মিডিয়া এনকোডারের ইন্টারফেস। আমরা যে মিডিয়া এনকোডারের ইন্টারফেসটা দেখছি সেই ইন্টারফেসটা এইখানে বিল্ট ইন আছে। সো এখান থেকে আমরা যাব ফরম্যাট থেকে আসবো H.264, আগেও জানি এই ফরম্যাটটা। এখান থেকে প্রিসেট ম্যাচ সোর্স যেটা আছে সেটাই থাকবে, কমেন্ট এটাই থাকবে, কমেন্ট কিছু দরকার নেই আপাতত। আউটপুট যেটা আছে এইটাই আমরা ক্লিক করব, ক্লিক করে কোথায় রেন্ডার দেব সেইখানে যাব, গিয়ে একটা লোকেশন দিয়ে আমরা এখান থেকে নামটা দিয়ে দেব রেন্ডার সাপোজ, ওকে করে দেব, সেভ। অ্যান্ড দেন নিচে লেখা আছে এক্সপোর্ট ভিডিও, এক্সপোর্ট অডিও, এইটা দুইটাই চেকমার্ক থাকবে, দুইটাই রেন্ডার হবে। আর এখানে ইফেক্ট আছে, ভিডিও আছে, এগুলো আরও অনেক ডিটেলস চাইলে পড়াশোনা করা যায়। শুধু ভিডিওতে ক্লিক করে এখান থেকে যা আছে তাই রেখে দিবেন। শুধু এইখানে বিট রেট সেটিং নামে একটা সেটিং আছে, এইখান থেকে আপনি যদি বিট রেটটাকে কন্ট্রোল করে দেন তাহলে আপনি যেমন এটা আমরা মিডিয়াতে যখন কাজ করতাম তখন আমাদের বেশি ব্যবহার করা হতো। এটার একটা রিজন হচ্ছে, পার্সোনালি আমি যখন বুলেটিংয়ে কাজ করতাম, বুলেটিংয়ে কাজ করলে যেটা হইতো, ধরেন 9টা বিশেষ করে রাত 12টায় যে নিউজটা হইতো, 11টা থেকে শুরু করে 12টা পর্যন্ত চলতে হচ্ছে নর্মাল, 12টা থেকে হচ্ছে 12:30 পর্যন্ত হচ্ছে স্পোর্টস চলতো। তো এই পুরো ভিডিওটা কেটে একটার মধ্যে উঠায়া বাসায় আসতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতাম, সাথে সাথে ভিডিওটা কাটাকাটি শুরু করতাম, রেকর্ড করা থাকতো আমাদের, সাথে সাথে কাটতাম, তারপর অ্যাডভার্টাইজ চলতো ওইটার মধ্যে কাটতাম। কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা ভিডিও কেটে আপলোড দেওয়াটা কিন্তু খুব ইজি হতো না, অনেক সময় লাগতো। তো তখন আমরা যেটা করতাম, এই মেগাবাইটটাকে একটু কমানোর জন্য বিটটাকে কন্ট্রোল করে দিতাম। তো সেক্ষেত্রে এই মেগাবাইটটা একটু কমতো। তো মনে রাখবেন মেগাবাইট কমলে অবশ্যই কোয়ালিটি একটু লেস হবে, স্বাভাবিক। তো সেটা এখান থেকে আমরা কমাইতাম, তো আপনারা সেটা চাইলে ব্যবহার করতে পারেন। আর একবার এখানে কিছু দরকার নেই, এখানে এসে লাস্টের দিকে যদি ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি রেখে আর তেমন কিছু নেই, জাস্ট এক্সপোর্ট,
এক্সপোর্ট শুরু হয়ে গেল, বাস ইওর ভিডিও ওয়াজ এক্সপোর্টেড সাকসেসফুলি। সো এক্সপোর্ট হয়ে গেল। নাও আমরা যেখানে এক্সপোর্ট করলাম সেখানে গিয়ে যদি দেখি রেন্ডার নামে কি হয়েছে, তাহলে আমরা দেখতে পাবো রেন্ডার নামে এই জিনিসটা হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের আমাদের আপাতত মূল বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলো নিয়ে আজকে আলোচনা থাকব। আপনাদের বাসায় এখন যেইটুকু আপনারা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে এরকম কিছু ফুটেজ, গত ক্লাসে আমরা যেই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করছি সেই জিনিস অনুযায়ী কিভাবে ফুটেজ শট নেবেন, সেই ফুটেজগুলো শ্যুট করে সুন্দর করে একটার পর একটা কেটে ছোট ছোট করে ট্রিম করে নির্দিষ্ট একটা ভিডিও রেন্ডার দেবেন। এতটুকু বাসায় প্র্যাকটিস করিয়েন। তো ভিডিওগুলো আপাতত রেকর্ডটা অফ করে দিচ্ছে।